শুরু হয়ে যাচ্ছে আরো একটা দ্বিপাক্ষীয় সিরিজ। ইয়েস, এপ্রিলের 17 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। যেই ওয়ানডে সিরিজটা বাংলাদেশের জন্য অনেক বেশি তাৎপর্যপূর্ণ ডেফিনেটলি, বিকজ 27 বিশ্বকাপের র্যাঙ্কিং এ থাকার জন্য, অর্থাৎ সিলেকশনের জন্য, র্যাঙ্কিং এ থাকার জন্য এই সিরিজটাও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমরা এই মুহূর্তে এক ধাপ ওপরে হয়তো উঠেছি, কিন্তু এই প্রত্যেকটা সিরিজ ওয়াইজ আমরা র্যাঙ্কিং পয়েন্টে একটু একটু করে এগিয়ে থেকে কন্টেনশনে থাকবো। কিন্তু এই ভিডিওর মূল উদ্দেশ্য সেটা না। মূল উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমাদের চারপাশে কথা হচ্ছে নিউজিল্যান্ড তাদের বি টিম, সি টিম, এফ টিম পাঠাচ্ছে, এই জিনিসটা নিয়েই বেসিক্যালি আমার একটু দ্বিধা আছে, দ্বিধা ছিল বেসিক্যালি। তারপর যখন আমি ভালো মতো চোখ বোলালাম এই স্কোয়াডটাতে, আমার কিন্তু এই স্কোয়াডটাকে বি স্কোয়াড অবশ্যই মনে হয়নি। উল্টো মনে হয়েছে যে নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার যে কথাটা বলেছেন যে আমরা প্রত্যেকটা জায়গায় ব্যাকআপ প্লেয়ার তৈরি করতে চাই এবং প্রত্যেকটা টুর্নামেন্ট ওয়াইজ আগাতে চাই, যাতে করে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করাটা ইজিয়ার হয়। সেই পরিকল্পনার কিন্তু একটা ছাপ এই নিউজিল্যান্ডের বি টিম, সো কল্ড বি টিমে দেখা যাচ্ছে, যেই টিমটাকে আমি বি এর বদলে বলবো যে বিস্ফোরক টিম। ডেফিনেটলি কেন এই কথাটা বলছি সেটা নিয়ে আলোচনা করব হোয়াট দ্য পিচে। আমি যদি একটু স্কোয়াডে যাওয়ার আগে বেসিক্যালি টম ল্যাথামকে নিয়ে দুটো কথা না বলি, তাহলে টম ল্যাথামের প্রতি বিশেষ করে একটু অবিচার করাই হয়ে যায় বেসিক্যালি। টম ল্যাথাম, যিনি কিনা নিয়মিত অধিনায়কদের অনুপস্থিতিতে অধিনায়কত্ব সামলেছেন বেচারা, কিন্তু কখনোই কোনো স্থায়ী অধিনায়কত্ব পাননি, তবুও তিনি তার কাজটা কিন্তু ঠিক মতোই পালন করে গেছেন। স্ট্যাটেই তার প্রমাণ। এই পর্যন্ত 44টা ম্যাচে, ইন্টারন্যাশনাল ম্যাচে বেসিক্যালি টম ল্যাথাম অধিনায়কত্ব করেছেন নিউজিল্যান্ড দলের, এবং এই 44টা ম্যাচের উইন লস রেশিও 63%। 28টা ম্যাচ তিনি জিতেছেন, মাত্র 15টা হেরেছেন। সো বুঝতেই পারছেন যে ক্যাপ্টেন্সি রেকর্ডটা কিন্তু দুর্দান্ত টম ল্যাথামের। টম ল্যাথাম যেই দুটো ম্যাচ বেসিক্যালি বাংলাদেশে খেলেছেন, ওডিআই ম্যাচ আমি বলছি, সেই দুটো অনেক আগে 2013 সালে তিনি খেলে গেছেন, এবং সেখানে একটা ইনিংসে তিনি 43 রান করেছিলেন। এছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ ইনিংস তিনি খেলতে পারেননি, আর একটাতে ডাক মেরেছেন ডেফিনেটলি। সো টম ল্যাথাম আবারও এই সিরিজে অধিনায়কত্ব পেরেছেন, এবং তার একটা আলাদা জোশ থাকবে, একটা আলাদা বারুদ থাকবে, যে নিউজিল্যান্ডকে বোঝানোর জন্য যে তিনিও কিন্তু ক্যাপ্টেন্সি রোলটা ফিক্সড টার্মে পেতে কতটা পরিমাণে এগিয়ে আছেন অন্য সবার চেয়ে। সো আমরা সবাই বলছিলাম যে নিউজিল্যান্ডের বি টিমটা এসেছে। নিউজিল্যান্ড যখন গত বিশ্বকাপের 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ 2023 সালে যেটা ইন্ডিয়ায় হয়েছিল, সেই বিশ্বকাপের আগে যে সিরিজটা খেলে গিয়েছিল এবং সেখানে যে 2-0 ব্যবধানে আমাদেরকে বাংলা ওয়াশ করেছিল, সেই সিরিজেও কিন্তু অনেকে এই সিরিজে স্কোয়াডে আছেন। নামগুলো যদি বলি আপনারা অবশ্যই মনে থাকার কথা, ডিন ক্লিভার, হেনরি নিকোলস এবং উইল ইয়াং, যেই দুজন উদ্বোধনী ব্যাটার সর্বোচ্চ রান সংগ্রাহক কিন্তু ছিলেন গত সিরিজেই, এবং তার পাশাপাশি ডিন ফক্সক্রফট এবং ব্লেয়ার টিকনার, এই কজন কিন্তু ছিলেন স্কোয়াডটাতে নিয়মিত, মানে স্কোয়াডে যারা গত বছর সফর করে গেছে বাংলাদেশের এই লিমিটেড ওভার্স ক্রিকেটে। সো আপনি এদের মধ্য থেকে উইল ইয়াং, হেনরি নিকোলসকে সবসময় দেখেন ওপেন করতে নিউজিল্যান্ডের হয়ে কিংবা ওয়ান ডাউনে খেলতে। সো খুবই পরিচিত মুখ। এই যে সদ্য সমাপ্ত ইন্ডিয়া সিরিজে তারা যে ইন্ডিয়াকে হারিয়েছে ওডিআইতে প্রথমবারের মতো ইন্ডিয়ার মাটিতে, সো বুঝতেই পারছেন যে এই দুজনও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং তারা দুজন কিন্তু এই স্কোয়াডটাতেও আছেন। সো কিভাবে ফেলনা হতে পারে ব্যাটিং? টম ল্যাথাম, হেনরি নিকোলস, এই দুজন আছেন, উইল ইয়াং আছেন, সো ডেফিনেটলি ব্যাটিংটা বেশ ভালো। ব্যাটিং এর কথা যখন বলছি, মিডল অর্ডারে কে সামলাবেন? ডিন ফক্সক্রফট, তার কথাটা বলতে হয় আলাদা করে। দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত প্লেয়ার তিনি। আন্ডার 19 খেলেছেন 2016 সালে নিউজিল্যান্ডের হয়ে, এবং মিডল অর্ডারের পাওয়ার হাউস তাকে বলা হয় ডিন ফক্সক্রফটকে। এই যে বাংলাদেশের সাথে 2025 সালে, গত বছরেই কিন্তু বাংলাদেশ এ দলের বিপক্ষে নিউজিল্যান্ড এ দল একটা ওডিআই সিরিজ খেলে গিয়েছে, এবং সেই ওডিআই সিরিজে কিন্তু ডিন ফক্সক্রফট দুটো ম্যাচে 108 রান করেছিলেন, এবং একটা হাইয়েস্ট স্কোর তার আছে 64 বলে 72 রানের, এবং দুর্দান্ত স্ট্রাইক রেটে ব্যাটিং করেন 101, এবং নট আউট থেকেছেন তিনি একবার। বোলিংয়েও কিন্তু তার বেশ অফ স্পিনটা কার্যকরী। তিনি দুটো ম্যাচে 3টা উইকেট পেয়েছেন মাত্র 19 এভারেজে এবং 24 স্ট্রাইক রেটে। সো এই যে অলরাউন্ড একটা অপশন ডিন ফক্সক্রফট, তাকে কিন্তু আপনি ফেলে দিতে পারেন না। ইন্টারন্যাশনাল খেলার অভিজ্ঞতা তার কিন্তু বাংলাদেশে হয়েছে, শেষ সিরিজে ছিলেন একটা মাত্র ম্যাচে যদিও সুযোগ পেয়েছেন, শরীফুল ইসলামকে তিনি খেলেছেন ডেফিনেটলি, তার বলে বোল্ড হয়েছেন। সো অভিজ্ঞতা কিন্তু আছে। অভিজ্ঞতার ক্ষেত্রে যদি আরেকটা কথা বলি, মিডল অর্ডারে যারা সামলাবেন অর্ডারের ব্যাটিং অর্ডারটা নিউজিল্যান্ডের, সেখানে অবশ্যই মোহাম্মদ আব্বাসের নামটা বলতেই হয়। পাকিস্তানি বংশোদ্ভূত এই কিউই ব্যাটার কিন্তু মিডল ওভারের
বেশ কার্যকরী একজন ব্যাটার এবং অ্যাজ এ ফিনিশার তিনি দুর্দান্ত। মাত্রই পাকিস্তানের সাথে তার অভিষেক হয়েছে পাকিস্তান সিরিজে, এবং সেখানে তিনি 3 ম্যাচে 104 রান করেছেন। বাট ফরগেট অ্যাবাউট দ্য রানস, স্ট্রাইক রেট 101 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন পাকিস্তানের বিপক্ষে, যেখানে প্রথম ম্যাচেই তিনি অভিষেকেই 50 রানের একটা ইনিংস খেলে ফেলেছেন 26 বলে, তারপরে 41-11। সো মিডল অর্ডার থেকে শুরু করে ফিনিশিং রোলের জন্য দুর্দান্ত একটা অপশন কিন্তু এই নিউজিল্যান্ড মোহাম্মদ আব্বাসের মাধ্যমে পাবে, পাকিস্তানি বংশোদ্ভূত এই নিউজিল্যান্ডের ব্যাটার। সো মো আব্বাস তিনিও কিন্তু সফর করে গিয়েছিলেন, শেষ সফরটা নিউজিল্যান্ড এ সিরিজের হয়ে, এই দলের হয়ে, এবং সেখানে আরেকজন ছিলেন নিক কেলি, তিনিও একজন ভালো অপশন, টপ অর্ডার ব্যাটার, তিনি ক্যাপ্টেন ছিলেন তিনি কিন্তু এই শেষ সিরিজটাতে বাংলাদেশ এ দলের বিপক্ষে। আরো যদি কয়েকটা নাম বলি আপনাকে, ক্রিস্টিয়ান ক্লার্ক, এই বোলারটাকে আপনাকে আলাদা করে চিনতেই হবে। কেন? কারণ তিনি সে সদ্য সমাপ্ত ইন্ডিয়া সিরিজে দুবার বিরাট কোহলিকে আউট করেছেন, রোহিত শর্মাকে আউট করেছেন, শ্রেয়াস আয়ারকে আউট করেছেন, এবং স্পেশালি তিনি কিন্তু 3 ম্যাচে 7টা উইকেট পেয়েছিলেন শেষ ইন্ডিয়া সিরিজে। এত এত বোলারদের মাঝখানে আপনি চিন্তা করে নেন একবার, এই ক্রিস্টিয়ান ক্লার্ক কিন্তু বাংলাদেশের বিপক্ষে এবং এই দলে যারা এই মুহূর্তে আছেন তাদের বিপক্ষেও খেলার অভিজ্ঞতা হয়েছে ব্যাক ইন 2020। ইয়েস, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, যেই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশ জিতেছিল, সেই স্কোয়াডে কিন্তু এই ক্রিস্টিয়ান ক্লার্ক ছিল, যার সঙ্গী ছিল আরো দুজন। একজন সেখানে আদিত্য অশোক, তিনিও কিন্তু সেই ব্যাচে ছিলেন, এবং আরেকজন ছিলেন উইল ও রোর্ক, তাদের কথায় পরে আসছি। ক্রিস্টিয়ান ক্লার্ক বেসিক্যালি কিন্তু একটু স্কিডেড বোলিং এ বেশ অভ্যস্ত, এবং শর্ট অফ দ্য লেন্থ বল, ব্যাক অফ দ্য লেন্থ বলে দুর্দান্ত খাওয়াতে পারেন ব্যাটারদেরকে। সো বাংলাদেশের পিচে কিন্তু আপনি এই মুহূর্তে মিরপুরে ট্রু উইকেটে খেলা হয়, যেখানে পেস, বাউন্স, ক্যারি সবই থাকে, নাহিদ রানাই তার যথার্থ প্রমাণ, এবং চট্টগ্রামের পিচও কিন্তু এরকম পেস ফ্রেন্ডলি খানিকটা উইকেট। সো ইউ নিড টু ওয়াচ আউট ফর ক্রিস্টিয়ান ক্লার্ক ডেফিনেটলি। সো আরো কয়েকজনের কথা বলছিলাম, ক্রিস্টিয়ান ক্লার্ক 2020 সালে সেই বিশ্বকাপে তানজিদ তামিমকে কিন্তু আউট করেছিলেন, যেই একটা ম্যাচ সেমিফাইনালে তারা মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। তাদের কথায় যদি আসছি, তাহলে আদিত্য অশোকের কথাটা না বলাটা একটু অবিচারী হয়ে যায় তার উপরে। তিনি কিন্তু দুটো ম্যাচে 4টা উইকেট নিয়েছেন এই এ দলের সিরিজে, লাস্ট যে দলটা খেলে গেছে নিউজিল্যান্ডের, এবং অলরেডি কিন্তু তার ডেবু হয়েছিল এই বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে, যেখানে তিনি মেহেদী মিরাজকে আউট করেছেন তার লেগ স্পিনে, এবং তার লেগ স্পিনে তিনি শুভমান গিলের উইকেট নিয়েছিলেন শেষ ইন্ডিয়া সফরে। তার স্টক ডেলিভারি গুলো দুর্দান্ত, একটু স্কিড করে তারপর রশিদ খানের মতো ব্যাটে যায়, যার কারণে স্ট্রোক খেলাটা তার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, তিনি একটু খরুচে ছিলেন ইন্ডিয়া সিরিজে ডেফিনেটলি, বাট সেই যে উইকেট টেকিং অ্যাবিলিটি, এই অ্যাবিলিটিটা কিন্তু বেশ এগিয়ে। এবং তিনিও কিন্তু 2020 আন্ডার-19 ব্যাচের যেই দুটো ওডিআই খেলেছেন বাংলাদেশের সাথে, তিনি সেই লিস্ট, এতে 43 ইনিংসে 60 উইকেট নিয়েছেন। বুঝতেই পারছেন যে ডোমেস্টিক লেভেলে কত বড় পারফর্মার তিনি ডেফিনেটলি। 2020 সালে তিনি মেহেদী মিরাজকে, তাওহিদ হৃদয়কে আউট করেছিলেন সেই বিশ্বকাপে। সো ওরুরকের কথা বলতেই হয়, 6 ফিট 4 ইঞ্চির বোলার, আন্ডার-19 এই 2020 ব্যাচ, ইংলিশম্যান ডেফিনেটলি, এবং তিনি একটা ইনজুরি কাটিয়ে এসছেন, এবং তার উপর কিন্তু নিউজিল্যান্ড দল অনেকটা ইনভেস্ট করে চলেছে এই পেসারের উপরে। টল পেসার, স্কিড করাতে পারেন এবং বাউন্সার দিতে পারেন বেশ ভালো মতো। সো নিউজিল্যান্ড কিন্তু বুঝে শুনেই এই প্লেয়ারটাকে কামব্যাক করিয়েছে আবার। তার পাশাপাশি আমি যদি জেইরন লেনক্সের কথা না বলি, বাহাতি অর্থোডক্স স্পিনার, যিনি কিনা মিচ স্যান্টনারের পরিবর্তে আই গেস তার দায়িত্বটা সামলাবেন ডেফিনেটলি, যিনি কিনা বাহাতি ডানহাতি দুজন ব্যাটারের বিপক্ষেই বেশ ভালো বোলিং করতে পারেন, কার্যকরী লাইন লেন্থ ঠিক রেখে, এবং ইকোনমি রেটটাও তার দুর্দান্ত এই ছোট্ট ওডিআই জীবনেই, মাত্র 4.29 এবং তিনি কিন্তু কেএল রাহুল, জাদেজা উইকেট নিয়েছেন তিনি শেষ ভারত সফরে। সো ওয়াচ আউট ফর হিম ডেফিনেটলি। সো আরো যদি কারো কথা বলতে হয় নিউজিল্যান্ডের এই এ সিরিজের বাইরে, গত বছর বেন সিয়ার্স, যিনি কিনা হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন, যে শেষমেশ যেই সাউথ আফ্রিকা সাথে টি-20 সিরিজটা খেলেছে নিউজিল্যান্ড, সেখানে 8টা উইকেট নিয়েছেন তিনি 5টা ইনিংসে বোলিং করে। জশ ক্লার্কসন, আরেকজন কার্যকরী অলরাউন্ডার, 6 ফিট 3 ইঞ্চ লম্বা বোলার, তিনিও কিন্তু থাকবেন ডেফিনেটলি। সো এই যে আমরা বলছিলাম যে বি টিম, সেই বি টিম আপনি কোন টিমটাকে বলছেন? আপনি যদি কিউইদের একটা প্যাটার্ন ফলো করে থাকেন, এই যে 2020 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে তারা যাদেরকে খেলিয়েছিল, যেই 3জনকে, সেই 3জন কিন্তু আস্তে আস্তে প্রমিনেন্ট হয়ে উঠছে। উইলার ওর্ক, আদিত্য অশোক, এবং সেখানে ক্রিস্টিয়ান ক্লার্ক,
এবং তারা কিন্তু উপমহাদেশের কন্ডিশনে শেষ 2-3 বছর রেগুলারলি খেলেছেন ডেফিনেটলি। সো তারা কিন্তু অভ্যস্ত হয়ে উঠছেন এই উপমহাদেশের কন্ডিশনে বোলিং করতে, এবং উপমহাদেশের কন্ডিশনে কিন্তু আপনাকে আগের মতো খুব বেশি স্পিন হেভি বোলিংটা করতে হয় না, পেসারদের ভালো ভালো সুযোগ থাকে। এবং আমরা নিউজিল্যান্ডের ইন্ডিয়া সিরিজেও দেখেছিলাম, শেষ ইন্ডিয়া সিরিজে ক্রিস্টিয়ান ক্লার্ক দুর্দান্ত বোলিং করেছেন, সব পেসাররা উইকেট পেয়েছেন। সো বাংলাদেশেও যখন এইরকম মানে উইকেট তৈরি হচ্ছে, আপনি বলতেই পারেন যে কাইল জেমিসন নেই, ম্যাট হেনরি নেই, জ্যাকব ডাফি নেই, লকি ফার্গুসন নেই, অ্যাডাম মিলনে নেই, বাট কামন, যেই বোলারদের নাম বললাম আমি, এবং আপনি যদি সেই বোলারদেরকে একটু ফলো করেন দেখবেন যে সবাই টল বোলার, এবং তারা স্কিডেড ডেলিভারি করতে পারে জোরের উপরে, গতিসম্পন্ন বোলার, আপরাইট সিমে বোলিং করতে পারে, যেই আপরাইট সিমে বলটা পিচ করলে পিচের উপরে গতি আরো জেনারেট হয়, স্কিড করে ব্যাটে আসে, খেলাটা ডিফিকাল্ট হয়, যেমনটা আমরা নাহিদ রানার বিপক্ষে পাকিস্তানি ব্যাটারদেরকে দেখেছিলাম। সো ব্যাটিং এও আপনি দেখতে পাচ্ছেন ডিন ফক্সক্রফট আছেন সেখানে, এবং উইল ইয়াং, হেনরি নিকোলস আছেন ডেফিনেটলি। আপনি বলতে পারেন যে ড্যারেল মিচেল নেই, বাট কাম অন, তিনি এখন পিএসএল খেলছেন, ডেফিনেটলি বিজি আছেন। এবং বাকি যেই কয়জন আছেন, রাচিন রবীন্দ্রা কিংবা গ্লেন ফিলিপস, তাদেরকেও যদি আপনি ওই সেটআপে আনেন দেখবেন যে এই তরুণরাই কিন্তু সেই এক্সপিরিয়েন্স প্লেয়ারদেরকে বেশ ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছেন শেষ 2টা বা 1টা বছরে। সো আপনি এই বি টিমটাকে বিস্ফোরক টিম বলতে বাধ্য হবেন যখন এই পরিচয়গুলো জানবেন আপনি এই প্লেয়ারের। এবং নিউজিল্যান্ড দলও কিন্তু যেহেতু 27 বিশ্বকাপটা দক্ষিণ আফ্রিকার মাটিতে, তারা কিন্তু 2020 ব্যাচটাকে গ্রুম করেছে এই 4-5টা বছর ধরে, যাতে তারা 27 বিশ্বকাপে সেই যে দক্ষিণ আফ্রিকায় হবে সেইটার জন্য একটা পারফেক্ট পাইপলাইন তৈরি করতে পারেন, পারফর্মার তৈরি করতে পারেন। সো আপনি যদি সেই রেগুলার বোলারদের পাশাপাশি আপনি এই কয়েকজন বোলারকে চিন্তা করেন, তাহলে দেখবেন যে তাদের পাইপলাইনটা কতটা এগিয়ে গেছে এবং তাদের দলে কতটা বিকল্প তৈরি হয়েছে সেখানে। সো এই টিমটাকে আমাদের অবশ্যই সমীহর চোখে দেখতে হবে, আমাদের রেগুলার ক্রিকেট খেলতে হবে, এবং একদমই ভয় পাওয়া যাবে না, যেই ভয় কুকড়ে থাকবো। আমি বলছি না যে এদেরকে জয় করা খুব ডিফিকাল্ট, বাট একটু হলেও ট্রিকি হবে। আপনি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে হোয়াট দ্য পিচের, যে কাদেরকে আপনি চিনতেন এদের মধ্যে, এবং সেই নিউজিল্যান্ড এই সফরটা ফলো করেছেন কিনা, কিংবা এই দলের কোন কোন প্লেয়ারকে বাংলাদেশের সমীহ করে দেখা উচিত সামনের সিরিজে।